আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই ধারাবাহিক আয়োজন কুইজ বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে স্কুলের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন আমাদের এই কুইজ বাংলাদেশে। বাংলাদেশকে জানুন, বাংলাদেশকে ভালোবাসুন। আমরা সারা দুনিয়া সম্পর্কে জানি, কিন্তু বাংলাদেশ সম্পর্কে আমরা ততটা বেশি জানতে চাই না এবং জানিও না। কিন্তু না জানলে ভালোবাসবো কী করে দেশকে? যদি না জানি আমাদের দেশের ঐতিহ্য কী, যদি না জানি আমাদের দেশের গর্ব কী, তাহলে কি নিয়ে আমরা বিশ্বের দরবারে বুক ফুলিয়ে বাংলাদেশ সম্পর্কে বলবো? আর সে লক্ষ্যই নতুন করে আমরা শুরু করেছি আমাদের এই আয়োজন কুইজ বাংলাদেশ, এবং আজকেও যথারীতি বাংলাদেশের দুটি স্কুল অংশ নিচ্ছে আমাদের এই কুইজ বাংলাদেশে। কারা এসেছে আজ এর লড়াই লড়তে, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। মোহাম্মদ ফজলে রাতুল, শ্রেণী ষষ্ঠ, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ সাফওয়ান বিন রশিদ, শ্রেণী নবম, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। মুমতাহিনা তাবাসসুম সারা, নবম শ্রেণী, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। মাহপারা হোসেন রুদাবা, নবম শ্রেণী, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। পরিচয় পেয়ে গেলাম, এবারে বলে দেবার পালা যে আমাদের অনুষ্ঠানের নিয়ম কি বা কুইজের খেলার নিয়ম কি। নিয়মটা খুব সিম্পল। আমরা দুটো ভাগে আমাদের অনুষ্ঠানটাকে ভাগ করেছি। একটা হচ্ছে অডিও ভিজুয়াল রাউন্ড, যেখানে আমরা ছবি দেখাবো, ভিডিও দেখাবো, তার ভিত্তিতে প্রশ্ন করব। আরেকটা হচ্ছে আমাদের কুইক কুইজ রাউন্ড, যেখানে আমরা 1 মিনিট সময়ের মধ্যে 10টা প্রশ্ন করব। প্রথম রাউন্ডে মানে অডিও ভিজুয়াল রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, কিন্তু ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। আর দ্বিতীয় রাউন্ডের যেটা আমাদের কুইক কুইজ রাউন্ড, সেখানে প্রতিটা সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর জরিমানা হবে না। যে দল আগে বাজার চাপবে প্রথম রাউন্ডে, তারা আগে সুযোগ পাবে উত্তর দেবার। আর দ্বিতীয় রাউন্ডে আমরা প্রত্যেকটা দলের জন্যই আলাদা করে প্রশ্ন রাখবো 10টা। তো চলে যাই আমাদের আজকের মূল খেলায়। প্রথম রাউন্ড, যেটা ছবি এবং ভিডিও ভিত্তিক রাউন্ড। তো প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন আসছে আমাদের এই পর্দায়। ছবিতে দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবল আবেগে কেঁদে ফেলছেন এবং রুমাল দিয়ে অশ্রু মুছছেন। এই আবেগময় ছবিটি কোন ঐতিহাসিক দিনের সাক্ষী? এই ছবিটি কবে তোলা হয়েছিল? বিশেষ দিন ছিল বাংলাদেশের জন্য এবং তার জন্যও। দুদলই বাজার প্রেস করেছেন। সবার আগে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। আপনাদের উত্তর? 1972 সাল 10 জানুয়ারি। 1972 সালের 10ই জানুয়ারির ছবি এটি। আচ্ছা, দেখি আমাদের ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট কি উত্তর দেন। 1972 সালে 10ই এপ্রিল স্বদেশ প্রত্যাবর্তন। এপ্রিল 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে। আচ্ছা, দেখে নেই দুদলে একই উত্তর দিয়েছেন। উত্তরটা সঠিক কিনা আমাদের কম্পিউটারকে বলে। কম্পিউটার বলছে ঠিক তাই, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের দিনে। ভেরি ওয়েল ডান। এই দিনে অর্থাৎ 10 জানুয়ারি 1972 তিনি যখন পাকিস্তান থেকে মুক্ত হয়ে এলেন, প্রথমে গেলেন লন্ডনে, সেখান থেকে এলেন ভারতে, তারপরে 10 তারিখে দুপুরবেলা তিনি এসে নামলেন ঢাকার তেজগাঁ বিমানবন্দরে, এবং ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান মানে সরোয়ার্দী উদ্যানে এই পুরো রাস্তাতে স্বতঃস্ফূর্ত জনতা তাকে স্বাগত জানালেন, সম্বর্ধনা দিলেন, এবং রেসকোর্স ময়দানে গিয়ে তিনি বক্তৃতা দিলেন, যেখানে 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন যে জায়গাটায়। ভেরি ওয়েল ডান। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় 10 নম্বর আপনাদের, এবং ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট 10 নম্বর আপনাদেরও। শাবাশ। চলে যাই আমরা পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। একটা দেশি ফলের ছবি দেখতে পাচ্ছি। এই ফলের গাছ 4-5 মিটার উঁচু, গোলাপি রঙের থোকা থোকা ফুল থেকে হয়। মার্চ এবং এপ্রিল মাসে এই ফুল আসে এবং ফল ধরে হচ্ছে অগাস্ট অক্টোবরে। ফলের গায়ে খাঁচ কাটা তারার মতন থাকে এবং এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিলান্থাস অ্যাসিডাস। ফলের আকার 0.5 থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত। এটা রং সবুজাভ হলুদ এবং এটার পুষ্টিগুণ দারুণ। এটা প্রথমে খেলে একটু টক, একটু তিতা স্বাদ লাগে, কিন্তু তার একটু পরেই খুব একটা মিষ্টি একটা স্বাদ এটা আমরা পাই। প্রশ্ন হচ্ছে এই ফলটা, এই দেশি ফলটার নাম কি?
সবার আগে বাজার প্রেস করছেন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। জামরুল। জামরুল না, ভালো করে দেখেন। জামরুল খেলে কিন্তু টক লাগে না, জামরুল খুব মিষ্টি হয়। জামরুল না, এটা টক এবং একটু তিতকুটে স্বাদ। প্রথমে আমলকি। আমলকি। আবনেটোলা হাই স্কুল, আপনার উত্তর দিচ্ছেন না। আচ্ছা, দেখে নিন সঠিক উত্তর কোনটা। অর্বরই। দেশি এই ফলটার নাম অর্বরই। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, সেই সাথে অন্যান্য প্রচুর খনিজ উপাদান আছে, অনেক ধরনের ভিটামিন আছে, যেটা আমাদের বিশেষ করে এই শৈশবে কৈশোরে বেড়ে ওঠার জন্য এই দেশি ফলগুলি খুবই উপকারী। যদিও এই ফলগুলো আমরা খুব একটা বেশি পাই না, কিন্তু এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব কাজে দেয়, খুবই দরকার। দুঃখিত, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট তোর ভুল হয়ে গেল, অতএব জরিমানাও হয়ে গেল 5 নম্বর। তবে ব্যাপার না, আমাদের এরপরে আরও প্রশ্ন আছে, সেখানে নম্বর উঠে যাবে। দেখি পরে কোন প্রশ্ন অপেক্ষা করছে। পরের প্রশ্ন, চমৎকার একটি কুঠি বাড়ি আমরা দেখতে পাচ্ছি, বিখ্যাত একটি কুঠি বাড়ির ছবি। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় পদ্মার দক্ষিণ তীরে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের কুঠি বাড়ির এটি ছবি। 1891 থেকে 1901 সালের মধ্যে রবি ঠাকুর এখানে রচনা করেছেন তার বিখ্যাত কিছু কবিতা, যেমন সোনার তরী, চিত্রা, চৈতালি, কথকাহিনী, খনিকা, নৈবেদ্য, কেয়া, অনেক কিছু। আমার প্রশ্ন হচ্ছে, এই যে কুঠি বাড়ি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন, সেই কুঠি বাড়িটি কোন জায়গায়, কুষ্টিয়ার কোন জায়গায়? এটার একটা বিশেষ নাম আছে। প্রশ্ন হচ্ছে সেই নামটা কি? খুবই বিখ্যাত, আমরা স্কুলের বইয়ে পড়েছি, আমাদের বাংলাদেশের, এবং এটি একটি পর্যটন কেন্দ্র বটে। বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কুঠি বাড়িটি দেখতে যান। কোনো দলের কাছ থেকেই কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমাদের কম্পিউটারের কাছে যেয়ে দেখি কম্পিউটার কি বলে। কুষ্টিয়ার শিলাইদহে এই কুঠি বাড়ি। 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এই জমিদারির মালিকানা লাভ করেন, এবং রবীন্দ্রনাথ জমিদারের দায়িত্ব নেন। প্রথম শিলাইদহে আসেন 1899 সালের নভেম্বর মাসে। ওখানকার জমিদারি দেখাশোনা করার কাজে রবীন্দ্রনাথকে সেখানে পাঠানো হয়, এবং 1891 সাল থেকে 1901 সালের মধ্যে তিনি বেশ কয়েকবার অনিয়মিত বিরতিতে এই কুষ্টিয়ার শিলাইদহের এই কুঠি বাড়িতে আসেন, এবং এখানে বজরায় চাপতে তিনি খুব ভালোবাসতেন। নৌকা ছিল বজরা, তিনি বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, ভরা পানি নদীর মধ্যে তিনি খুব সুন্দর করে উপরে বসতেন, বসে বজরায় চাপতেন, ঘুরে বেড়াতেন বজরা করে, আর এই বিখ্যাত কবিতাগুলো তখন তিনি লিখেছেন। এবং তার এই বজরা ভ্রমণ নিয়ে তার অনেক লেখা আছে, শিলাইদহের স্মৃতিগুলো নিয়ে। অলরাইট, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে। পরের প্রশ্ন আসছে পর্দায়। আমরা দেখতে পাচ্ছি ছবির মাঝখানে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার দুপাশে রয়েছেন শ্বশ্রুমণ্ডিত দুজন বিখ্যাত রাজনৈতিক নেতা, যাদের স্নেহধন্য ছিলেন বঙ্গবন্ধু। এবং মজার ব্যাপার হচ্ছে, এই তিনজনই যাদের ছবি দেখতে পাচ্ছি, তারা তিনজনই কিন্তু আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধুর ডানে এবং বাঁয়ে বসা এই দুজন বিখ্যাত রাজনৈতিক নেতার নাম কি? এই দুজনই অত্যন্ত বিখ্যাত মানুষ। বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের শুরুর যে দিনগুলো ছিল, যে সূচনা লগ্নগুলো ছিল, সে সময় তাদের বিশাল বড় অবদান ছিল। দেখি সবার আগে বাজার প্রেস করেছে এপাশে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, আপনাদের উত্তর। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেরে বাংলা একে ফজলুল হক। এবং শেরে বাংলা একে ফজলুল হক। কোনজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলতে পারবেন? যিনি ডান পাশে বসে ডান পাশে যিনি আছেন তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, তারাও বাজার প্রেস করেছেন। আপনাদের উত্তর? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তাজউদ্দিন আহমেদ। এবং তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, ঠিক আছে, দেখি কোনজন মৌলানা ভাসানী? মাওলানা
ভাসানী ডান পাশে। ডান পাশে। ডান পাশের জন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। দেখি আমাদের কম্পিউটার কি বলে, কম্পিউটার আপনাদের সাথে সহমত পোষণ করেন কিনা দেখে নিই। কম্পিউটার বলছেন এই পাশে হচ্ছে, বাম দিক যদি দেখি, বাম দিক থেকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আপনারা সঠিক তাকে আইডেন্টিফাই করেছেন। কিন্তু অপরজন যিনি, তিনি হচ্ছেন মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ, বিখ্যাত একজন মানুষ। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ঠিক আছে, এবং মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ ছিলেন অনলবর্ষী বক্তা। তিনি অসাধারণ কথা বলতে পারতেন। তিনি যখন বক্তব্য দিতেন লোকজন মুগ্ধ হয়ে শুনতেন। বঙ্গবন্ধু সবসময় এই মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশের কাছে শিখতেন যে কি করে কথা বলতে হয়, কি করে বক্তৃতা দিতে হয়, কি করে লোককে মুগ্ধ করতে হয়, তাই না? বঙ্গবন্ধু যারই সাহচর্য পেয়েছেন তার কাছ থেকে কিছু না কিছু নেবার চেষ্টা তিনি করেছেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তার আরেক পাশে রয়েছেন মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। অলরাইট, যেহেতু আপনারা দুদল অন্তত একজনের নাম বলতে পেরেছেন, অর্থাৎ দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। শাবাশ। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের কম্পিউটারে। সিলেট বিভাগে ক্ষুদ্র ও বৈশিষ্ট্যপূর্ণ এই জনগোষ্ঠী বাস করে। সিলেট বিভাগে তাদের নিজস্ব ভাষা আছে, বর্ণমালা আছে, সাহিত্য এবং সমৃদ্ধ সংস্কৃতি আছে। তারা প্রধানত কৃষিজীবী, যেখানে তারা ধান ফলান, এটা তাদের প্রধান ফসল, এবং সেই সাথে তারা আম, লেবু, আনারস, কমলা, পেয়ারা, অন্যান্য ফলেরও চাষ করে থাকেন। খাদ্য সামগ্রী, টেক্সটাইল এবং ঐতিহ্যবাহী পোশাকের বিক্রেতা হিসাবে এই নৃগোষ্ঠীর মহিলারা বাজারে আধিপত্য বিস্তার করে আছেন, এবং তাদের তৈরি পোশাক দেখতেই পাচ্ছি যে কি সুন্দর দেখতে, কি বর্ণিল। প্রশ্ন হচ্ছে, এই যে যাদের কথা বলছি, এই নৃগোষ্ঠী, এই জনগোষ্ঠীর নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। মণিপুরি। মণিপুরি, মণিপুরি সম্প্রদায় বলছেন আপনারা। আচ্ছা, দেখি বাজার প্রেস করেছেন একই সাথে ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। মণিপুরি। আপনারাও বলছেন মণিপুরি, শিওর? আরবানিটোলা শিওর। মণিপুরি তো? শিওর। আচ্ছা, দেখি ভুল হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। কম্পিউটার বলছে যে তারা অবশ্যই মণিপুরি। ভেরি ওয়েল ডান। মণিপুরি সম্প্রদায় হচ্ছে বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়। প্রাচীনকালের সার্বভৌম রাষ্ট্র এবং এখনকার যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর, সেটি ছিল তাদের আদি বাসস্থান। সেখান থেকে তারা এসছেন। মণিপুরীদেরকে আবার মেইতেই নামেও অভিহিত করা হয়। তারা যে ভাষায় কথা বলেন তাদের ভাষার নাম হচ্ছে মইতই। মইতই, কি মজার নাম তাদের। আমাদের যেমন বাংলা, মণিপুরীদের ভাষার নাম হচ্ছে মইতই। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল আরবানিটোলা স্কুলের কাছে এবং ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের কাছে। দেখি কি প্রশ্ন অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন, 1966 সালের 7 জুন দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা, নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক, শামসুল হক, মুজিবুল হক সহ মোট 11 জন বাঙালি নিহত হন। এই আন্দোলনে প্রথম যিনি নিহত হন তিনি ছিলেন সিলেটের মনু মিয়া। প্রশ্ন হচ্ছে, 1966 সালের 7 জুন দেশব্যাপী কোন বিখ্যাত আন্দোলন শুরু হয়েছিল? আমি ক্লু দিয়ে দিই, বেশ কিছু দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছিল। যে সবার আগে পাশে ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলন। দেখি এদিকে আছেন আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। 6 দফা আন্দোলন। আপনারা বলছেন 6 দফা আন্দোলন, দুদলই বলছেন যে 6 দফা আন্দোলনকে কেন্দ্র করে 66 সালের 7 জুন দেশব্যাপী
আন্দোলন শুরু হয়েছিল। দেখি আমাদের কম্পিউটার কি বলছে। অ্যাবসলিউটলি রাইট, 6 দফা আন্দোলন। এই 6 দফা আন্দোলন এত গুরুত্বপূর্ণ যে একে বলা হয় বাঙালি জাতির ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ। এটা বাংলাদেশের এই 6 দফা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। 1956 সালে 5 এবং 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন এবং যখন তারা মানছিলেন না 6 দফা দাবি, তখন 7 জুন 1966 সালে দেশব্যাপী আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনে পাকিস্তান বাহিনী আমাদের নিরস্ত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ে। অলরাইট, চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। আমরা একটা ফুলের ছবি দেখতে পাচ্ছি। এই ফুলটি হচ্ছে অ্যারাবিয়ান জেসমিন প্রজাতির এক প্রকার সুগন্ধি ফুল, সাদা। এটার আরেকটা নাম হচ্ছে মল্লিকা। এই প্রজাতির গাছের উচ্চতা 1 মিটার হতে পারে এবং এদের কচি ডাল রোমশ, পাতা একক, ডিম্বাকার, 4 থেকে 8 সেন্টিমিটার লম্বা হয়। এর পাতা গাঢ় সবুজ এবং মসৃণ। গ্রীষ্ম এবং বর্ষায় একটি থোকায় কয়েকটা ফুল ফোটে। ফুলের আকার ও গড়ন অনুসারে এর কয়েকটি জাত আছে। প্রশ্ন হচ্ছে আমরা কোন ফুলের কথা বলছি? সবার আগে বাজার প্রেস করছেন আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। বেলি ফুল। বেলি ফুল বলছেন আরবানিটোলা। দেখি মেয়েরা পরে বাজার প্রেস করেছেন ফয়জুর রহমান আইডিয়াল বেলি ইনস্টিটিউট। ফুল। আপনারা বলছেন বেলি ফুল? শিওর এটা বেলি ফুল? বেলি ফুল। আচ্ছা দেখে নিন এটা বেলি ফুল কিনা। অ্যাবসলিউটলি রাইট, বেলি ফুল। আলংকারিক হিসেবে বেল ফুলের ব্যবহার ব্যাপক। মূলত ফুলের তোড়া মালা তৈরিতে এর গুরুত্বপূর্ণ ব্যবহার বিস্তৃত। বেলি ফুলের তেল বেশ সুপরিচিত এবং এটা তেল তৈরিতে ব্যবহার করা হয়। অলরাইট, বেলি ফুলের সুন্দর গন্ধ থেকে চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে। দেখি পরের প্রশ্ন কি আছে। খুব চমৎকার একটা ছবি, ঐতিহাসিক একটা ছবি। 1972 সালের 8 ফেব্রুয়ারি মুক্তধারা প্রকাশনীর চিত্তরঞ্জন সাহা একটি প্রতিষ্ঠানের বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে ফেব্রুয়ারি মাসে বই বিক্রির গোড়াপত্তন করেন। এটা সেই ছবি যেখানে বই বিক্রি করা হচ্ছে এবং মাঝখানে চিত্তরঞ্জন সাহা বসে আছেন, মুক্তধারা প্রকাশক। তার এই যে কাজটা শুরু হলো, তারপর থেকেই ধীরে ধীরে ফেব্রুয়ারি এলে এই প্রতিষ্ঠানটার মানে যেই প্রতিষ্ঠানের বটতলায় চট বিছিয়ে তিনি বই বিক্রি শুরু করেছিলেন, সেই প্রতিষ্ঠানের চত্বরে বইমেলার আয়োজন শুরু হতে থাকে। প্রশ্ন হচ্ছে যে মুক্তধারা প্রকাশনীর চিত্তরঞ্জন সাহা কোন প্রতিষ্ঠানের বটতলায় বসে বই বিক্রির কার্যক্রম শুরু করেছিলেন, যেখান থেকে আমাদের আজকের এই বিশাল বইমেলা কার্যক্রমের জন্ম হয়েছে? জি, সবার আগে বাজার প্রেস করেছেন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। বাংলা একাডেমি। বাংলা একাডেমি। বাংলা একাডেমির বটতলা থেকে এই পাশে আরবানিটোলাও বাজার প্রেস করেছেন। ইয়েস, বাংলা একাডেমির বইমেলা। বাংলা একাডেমির বইমেলা। আচ্ছা দেখে নিই, আমরা আপনাদের প্রশ্ন ছিল যে কোন একাডেমির বা কোন প্রতিষ্ঠানের বটতলা থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল। আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, বাংলা একাডেমির বটতলা। এই বাংলা একাডেমির বটতলাতেই চট বিছিয়ে বই বিক্রি শুরু করেছিলেন মুক্তধারা প্রকাশনী চিত্তরঞ্জন সাহা। সেটাই পরবর্তীতে এখন বিশাল আকার ধারণ করেছে। এই 2024 সালে এই যে ফেব্রুয়ারি গেল, এই ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দুটো জায়গা মিলিয়ে 11.5 লাখ বর্গ ফুট জায়গা জুড়ে এবারের বইমেলা অনুষ্ঠিত হয়েছে এবং সেই বইমেলায় 60 কোটি টাকার বই বিক্রি হয়েছে। ভেরি ওয়েল ডান। আবারও 10 নম্বর আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় এবং ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের জন্য। চলে যাই
পরের প্রশ্ন দেখি কি অপেক্ষা করছে। পরের প্রশ্ন শুদ্ধ বানান। আমরা 4টা শব্দ দেব এবং সেগুলোর মধ্যে একটি বানান শুদ্ধ, বাকি 3টি অশুদ্ধ বানান। ঠিক আছে, বের করতে হবে 4টির মধ্যে থেকে শুদ্ধ বানানটি। চক্ষু রোগ, 4টি অপশন রয়েছে, তার মধ্যে থেকে কোনটি সঠিক শুদ্ধ বানান? সবার আগে বাজার প্রেস করেছেন আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। 1 নম্বর প্রথমটি বানান করুন। চ ক্ষিয় রসুকার রয়ে রয় ওকার। রয় ওকার এবং গ। আচ্ছা, আপনারা বলছেন অপশন 1 শুদ্ধ বানান। দেখি এ পাশে ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট আপনাদের সাথে সহমত পোষণ করেন কি না। 1 নাম্বার চ যুক্ত ক্ষয় রস্যকার বসন রয় ওকার গ চক্ষু রোগ। দুদলে একই উত্তর দিয়েছে, দুদলই বলছে যে অপশন 1 যেটি রয়েছে সেটি সঠিক উত্তর। বাংলা একাডেমি কিন্তু বানান শুদ্ধ করার ব্যাপারে কার্যক্রম হাতে নিয়েছে এবং প্রচুর বানান নতুন করে তারা আমাদের সামনে আনছেন শুদ্ধ করে। দেখা যাক বাংলা একাডেমি প্রণীত শুদ্ধ বানান চর্চার অধীনে চক্ষু রোগ বানান কি অপশন 1 নাকি অন্যগুলো। সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। ঠিক আছে, অপশন 2 চক্ষু আমরা এতদিন লিখতাম যুক্ত খ দিয়ে রস্যকার দিয়ে, কিন্তু বাংলা একাডেমি জানাচ্ছে যে এটার সঠিক উত্তর হচ্ছে বা সঠিক বানান হচ্ছে দীর্ঘ উকার। চক্ষু দীর্ঘ উকার, চ যুক্ত খ কয় ক্ষয় দীর্ঘ উকার র ওকার গ, চক্ষু রোগ, এবং উচ্চারণটা হচ্ছে চক্ষু। ঠিক আছে, চক্ষু রোগ সংস্কৃত শব্দ, সংস্কৃত থেকে এসছে তৎসম শব্দ এটি, এবং তার মানে হচ্ছে চোখের রোগ বা চোখের ব্যাধি। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে। আরে বাহ, মিষ্টি আমার খুব প্রিয় জিনিস, এবং এটা হচ্ছে নাটোরের মিষ্টি, মানে নাটোরের বিখ্যাত মিষ্টি। নাটোরের কথা বললেই এই মিষ্টির কথা চলে আসে। নাটোরের উৎপত্তি, এই মিষ্টি তৈরি হয় দুধ দিয়ে, গরুর দুধ থেকে কাঁচা ছানা তৈরি করে তারপর এই মিষ্টিটা বানানো হয়, অনেক সুস্বাদু, অনেক মজার। প্রশ্ন হচ্ছে নাটোরের এই স্পেশাল মিষ্টিটার নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা। আচ্ছা, ওকে, দেখি আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় কি বলেন। কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা। দেখা যাক এটি কাঁচাগোল্লা কিনা। একেবারে তাই, নাটোরের কাঁচাগোল্লা। নাটোর বললেই দুটো কথা মনে আসে, এক নাটোরের বনলতা সেন, জীবনানন্দ দাস বলেছেন, আরেকটা হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা, সুস্বাদু কাঁচাগোল্লা। অলরাইট, সো দুদলই সঠিক উত্তর দিয়েছেন, অতএব দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। মিষ্টির মতন 10টা মিষ্টি নম্বর, তাই না? নম্বর পেলেই ভাল লাগে, খুব মিষ্টি লাগে। অলরাইট, চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। ছবিতে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার সাথে রয়েছেন একজন বর্ষিয়ান বিখ্যাত নেতা, যাকে সাথে নিয়ে তিনি রাজশাহীতে নৌকা দিয়ে নদী পার হচ্ছেন। প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধুর সাথে কোন বিখ্যাত বর্ষিয়ান নেতাকে দেখা যাচ্ছে? অত্যন্ত বিখ্যাত মানুষ। আচ্ছা, একটা সূত্র দিয়ে রাখি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীও ছিলেন। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন দাবিতে তিনি সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। তাকে বলা হয়ে থাকে গণতন্ত্রের মানসপুত্র। বিখ্যাত এই রাজনৈতিক নেতা। এই যে এপাশে বসে আছেন যিনি, আমরা তার কথা বলছি, ডান দিকে যিনি বসে আছেন। কোনো দলই চিহ্নিত করতে পারছেন না, দেখি আমাদের কম্পিউটার কি বলে। তিনি হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তার জন্ম 1892 সালের 8 সেপ্টেম্বর, মৃত্যু 1963 সালের 5 ডিসেম্বর। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানি বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী। যুক্ত ফ্রন্ট গঠনের মূল নেতাদের মধ্যে
অন্যতম। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি, তাই সুধী সমাজ কর্তৃক গণতন্ত্রের মানসপুত্র হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ঠিক আছে, অলরাইট, চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের স্ক্রিনে। একটা হরিণ ছানার ভাস্কর্য। 1985 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয় সাফ গেমস, দ্বিতীয় সাফ গেমস। দক্ষিণ এশিয়ার 7টি দেশকে নিয়ে এই সাফ গেমস অনুষ্ঠিত হয় এবং এটার যে মাস্কাট লোগো তৈরি করা হয় সেটা তৈরি করা হয় হরিণ শাবকের আদলে এবং এটার পরিকল্পনা ডিজাইন করেছেন 3 জন শিল্পী, হামিদুজ্জামান খান, আব্দুর রাজ্জাক এবং জনাব মুস্তাফা মনোয়ার। প্রশ্ন হচ্ছে, হরিণ শাবকের আদলে দ্বিতীয় সাফ গেমসের এই যে মাস্কাটটি বানানো হয়েছিল এটির নাম কি দেওয়া হয়েছিল? আচ্ছা, দু দলের কারো কাছ থেকে মনে হচ্ছে সঠিক উত্তর পাবো। এটার নাম ছিল মিশুক। মিশুক এবং এক ধরনের যান তৈরি হয়েছিল তখন বাংলাদেশে, যেটারও নাম দেওয়া হয়েছিল মিশুক। 1985 সালে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা 1985 সালে তোলা, শাহবাগে বঙ্গবন্ধু হাসপাতালের সামনে এবং জাদুঘরকে দেখতে পাচ্ছি আমরা, সেখানে এটি ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে এটিকে শিশু পার্কের সামনে নিয়ে আসা হয়েছে এই ভাস্কর্যটিকে। অলরাইট, চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্যে। ওকে, এবারও একটা খাবারের গল্প বলি। 1939 সালে কাজী আলাউদ্দিন রোডে স্থাপিত পুরনো ঢাকার ঐতিহ্যের সাক্ষী বিরিয়ানির দোকানের ছবি এটি, যেখানে ছাগলের মাংসের বিরিয়ানি, বোরহানি বিক্রি করা হয়। বংশ পরম্পরায় চলা কাজী আলাউদ্দিন রোডের এই বিরিয়ানির দোকানটি 1939 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত দারুণ জনপ্রিয় এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন হাজী মোহাম্মদ হোসেন নামে একজন বাবুর্চি। প্রশ্ন হচ্ছে, এই ঐতিহ্যবাহী সুস্বাদু বিরিয়ানিটি কি নামে পরিচিত? সবাই আমরা এটার নাম জানি। আরমানি টোলা, আপনাদের তো অবশ্যই পারা উচিত। জি, আরমানি টোলা সাথে সাথেই বাজার চেপেছেন। আপনাদের উত্তর কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি তো এটার নাম, কিন্তু এটা একটা স্পেশাল নাম আছে। 1939 সালে এই দোকান থেকে এই স্পেশাল বিরিয়ানিটি বিক্রি করা হয় এবং বংশ পরম্পরায় তারা এটা বিক্রি করে যাচ্ছেন। এটা প্রতিষ্ঠা করেছিলেন একজন বাবুর্চি, তার নাম হাজী মোহাম্মদ হোসেন। আচ্ছা, এর পাশে দেখতে পাচ্ছি ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। হাজি বিরিয়ানি। হাজির বিরিয়ানি। হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানি। আচ্ছা, দেখি এটা হাজি বিরিয়ানি কিনা। ছবিতে যাকে দেখতে পাচ্ছি তার নাম হাজি মোহাম্মদ হোসেন, কিন্তু এটা হাজি বিরিয়ানি কিনা বলতে পারবে আমাদের কম্পিউটার। একেবারে সঠিক উত্তর হাজি বিরিয়ানি বা হাজির বিরিয়ানি। 1992 সালে এর প্রতিষ্ঠাতা এই যে বাবুর্চি হাজি মোহাম্মদ মোহসেন, তিনি মারা যান। মারা গেলে তার ছেলে হাজি মোহাম্মদ গোলাম হোসেন একই কায়দায়, একই যেভাবে তার বাবা রান্না করতেন, যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট যতটুকু দেওয়ার দরকার, ঠিক একইভাবে তার ছেলেও রান্না করেছেন, কোনো রকম পরিবর্তন করেননি। এবং একটা পর্যায়ে গিয়ে তিনি অবসর নেন এবং তার ছেলে তিনি এখন এই বিরিয়ানির দোকান পরিচালনা করছেন। দুঃখিত আরমানিটোলা, আপনাদের জরিমানা হয়ে গেছে 5 নম্বর। 10 নম্বর চলে গেছে ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের খাতায়। ওকে, আজকে মজার মজার খাবারের থেকে প্রশ্ন হচ্ছে। একদিকে কাঁচাগোল্লা, এখন হচ্ছে বিরিয়ানি। উফ, খিদাই লেগে গেল। এবারে প্রশ্ন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে 7 জনকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের মধ্যে অন্যতম। পুরনো ঢাকার ঢাকা কলেজিয়েট স্কুল থেকে তিনি 6ষ্ঠ শ্রেণী পাশ করার পর সারাগোদায় পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুলে ভর্তি হন
ডিস্টিংশন সহ মেট্রিক পরীক্ষায় সাফল্যের সাথে প্রথম বিভাগে তিনি উত্তীর্ণ হন। আমরা কোন বীর শ্রেষ্ঠের পারিবারিক ছবি দেখছি? সবার আগে বাজার প্রেস করেছেন আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়েও বাজার প্রেস করেছেন, আপনাদের উত্তর? লেফটেন্যান্ট মতিউর রহমান। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। দুদলই একই উত্তর দিয়েছে, দেখা যাক দুদলের উত্তর সঠিক নাকি ভুল। তিনি হচ্ছেন বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, একেবারে সঠিক উত্তর। তার জন্ম 1941 সালের 29 অক্টোবর এবং 1971 সালের 20 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তো চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্যে। আমরা একটি চলচ্চিত্রের ছোট্ট একটি অংশ দেখব যেটি নির্মাণ করেছেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান। তার এটি কালজয়ী চলচ্চিত্র। প্রশ্ন হচ্ছে চলচ্চিত্রটির নাম কি? আমরা আগে ভিডিও ক্লিপটা দেখি, ঠিক আছে? তারপরে আমাকে বলতে হবে এই চলচ্চিত্রের নাম। কাল 21 ফেব্রুয়ারি মনে আছে তো? ভোর রাতে উঠতে হবে, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখিস। আমরা সবাই একসঙ্গে প্রভাত ফেরিতে যাবো। ওই দেখ, যেটা তুমি যাও, ওরা যাবে কেন? শুধু ওরা না, তোকেও যেতে হবে। দেখি এদিকে আয় তো, প্রভাত ফেরি গানটা একবার ধর তো দেখি, তোর মনে আছে কিনা? এই চলচ্চিত্রেই প্রথম ব্যবহার করা হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রশ্ন হচ্ছে এই চলচ্চিত্রের নাম কি? বিশ্ববিখ্যাত চলচ্চিত্র এবং আমাদের বাংলাদেশ টেলিভিশনে অসংখ্যবার এই চলচ্চিত্রটি দেখানো হয়েছে, এখনো দেখানো হয়, প্রায় দেখানো হয় এই চলচ্চিত্রটি। জহির রায়হান নির্মিত বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র। দুদলের কেউই মনে হচ্ছে এটি দেখেননি। চলে যাই আমাদের উত্তর কাছে। এটির নাম হচ্ছে জীবন থেকে নেয়া। জীবন থেকে নেয়া। জহির রায়হানের এই চলচ্চিত্রটি 1970 সালের এপ্রিলে মুক্তি পায়। সামাজিক এই চলচ্চিত্রে তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরেছিলেন জহির রায়হান এবং এতে অভিনয় করেছিলেন রাজ্জাক, সুচন্দা, রোজি সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন সহ আরও অনেকে। আমি যেটা বলছিলাম যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি এই চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছিল এবং এটা যে আমাদের জাতীয় সঙ্গীত হয়ে উঠবে এই চলচ্চিত্রেই সেটার সূচনা হয়েছিল। অলরাইট, এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড অর্থাৎ অডিও ভিজুয়াল রাউন্ডের প্রশ্ন। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ডে, যেখানে আমরা 1 মিনিটে 10টি প্রশ্ন করব দ্রুত, ঠিক আছে? তো প্রথমেই এই সুযোগ চলে যাচ্ছে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট আপনাদের কাছে। তৈরি ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট? জি। আপনাদের জন্য 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল হেল্পলাইন নাম্বার কত? 109। 109। বাংলাদেশের গৌরব জনাব ফজলুর রহমান খান তার পেশা কি ছিল? এফ আর খান, ফজলুর রহমান খানের পেশা কি ছিল? এভারেস্টের চূড়ায় আরোহণকারী দ্বিতীয় বাংলাদেশি কে? বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান বাংলাদেশের কোন জেলায়? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস কবে? কত শ্রাবণ? সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকান। লুই আইকান। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু কোন পদক পেয়েছেন? নববর্ষ পয়লা বৈশাখ বাংলায় চালু করেন কোন সম্রাট? সম্রাট আকবর। সম্রাট আকবর। পাটের জিন বিন্যাস করেছেন কোন বিজ্ঞানী?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কে? বাংলাদেশের গৌরব জনাব ফজলুর রহমান খানের পেশা কি ছিল? এভারেস্টের জি সাংবাদিক। সাংবাদিক না। এভারেস্টের চূড়ায় আরোহণকারী দ্বিতীয় বাংলাদেশীর নাম কি? বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান বাংলাদেশে কোন জেলায়? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রাবণ মাসের কত তারিখে? শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু কোন পদক পেয়েছেন? পাটের জিন বিন্যাস করেন কোন বিজ্ঞানী? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? এর সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই উত্তরগুলো। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের হেল্পলাইন নাম্বার হচ্ছে 109, সঠিক উত্তর। বাংলাদেশের গৌরব জনাব ফজলুর রহমান, তিনি পেশায় ছিলেন স্থপতি। এভারেস্টের চূড়ায় আরোহণকারী দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছেন এম এ মোহিত। আলাউদ্দিন খাঁর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু জুলিও কুরি পদক লাভ করেন। পাটের জিন বিন্যাস করেন ডক্টর মাকসুদুল আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পি জে হার্জ। দেখা যাচ্ছে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। অতএব আপনারা কুইক কুইজ রাউন্ডে পেয়ে যাচ্ছেন 15 নম্বর। এবারে শেষ 1 মিনিট এবং 10টি প্রশ্নের পালা হচ্ছে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য। তৈরি আপনারা? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত হেল্পলাইন 105 নাম্বার কত? 105। 105। এভারেস্ট শৃঙ্গ জয়কারী দ্বিতীয় বাংলাদেশী নারী কে? দ্বিতীয় বাংলাদেশী নারী। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবার সর্বনিম্ন বয়স কত? 35। 35। বাংলাদেশের কোথায় সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয়? বাংলাদেশ বিমানের প্রতীক কি? বাংলাদেশ বিমানের প্রতীক। হিমছড়ি কোন জেলায় অবস্থিত? বান্দরবান। হিমছড়ি বান্দরবান। না, বান্দরবান না। রাঙামাটি। না, রাঙামাটি না। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে কোন? ইউনেস্কো। ইউনেস্কো। মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? মুজিবনগরের পূর্ব নাম? মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান ঢাকার কোন এলাকায়? মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও। আগারগাঁও। বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। চট্টগ্রাম। চট্টগ্রামের কাছাকাছি আরেকটা জেলা। আচ্ছা, এভারেস্ট শৃঙ্গ জয়কারী দ্বিতীয় বাংলাদেশী নারী কে? বাংলাদেশের কোথায় সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয়? বাংলাদেশ বিমানের প্রতীক। হিমছড়ি কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি। না। মুজিবনগরের পূর্ব নাম কি? বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। নোয়াখালী। না। দেখে নেই সঠিক উত্তরগুলো। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত হেল্পলাইন নাম্বার 105, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। এভারেস্ট শৃঙ্গ জয়কারী দ্বিতীয় বাংলাদেশী নারী হচ্ছেন ওয়াসফিয়া নাজরিন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হতে হলে সর্বনিম্ন বয়স হতে হবে 35 বছর, সঠিক উত্তর। বাংলাদেশের রেলপথ স্থাপিত হয় দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত প্রথম। বাংলাদেশ বিমানের প্রতীক হচ্ছে বলাকা বা বক, ঠিক আছে। হিমছড়ি কক্সবাজার থেকে, যে শহর থেকে একটু এগুলে পরেই হিমছড়ি। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে ইউনেস্কো, সঠিক উত্তর। মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথ তলা, আমাদের স্কুলের বইতে আছে। মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁয়ে, সঠিক উত্তর। বেতবুনিয়া ভূপগ্রহ কেন্দ্র হচ্ছে রাঙামাটি জেলায়। দেখা যাচ্ছে 4টি প্রশ্নের উত্তর আমরা পেয়েছি সঠিক আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে। অতএব তারা পেয়ে যাচ্ছেন 20 নম্বর। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের কুইজ বাংলাদেশের লড়াই। এবার দেখবার পালা যে কোন দল এই লড়াইয়ে কত স্কোর করলেন। দেখা যাচ্ছে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ ফজলে রাতুল 6ষ্ঠ শ্রেণীর এবং মোহাম্মদ সাফওয়ান বিন রশিদ 9ম শ্রেণীর, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করছেন সর্বমোট 80 নম্বর। এদিকে ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট
মুমতাহিনা তাবাসসুম নবম শ্রেণীর এবং মাহপারা হোসেন নবম শ্রেণীর তিনিও, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 95 নম্বর। অভিনন্দন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, অভিনন্দন আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ আপনাদের দুদলকে আজকে আমাদের কুইজ বাংলাদেশে যোগ দেওয়ার জন্য। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় এবং ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের মতন যদি আপনারা অংশ নিতে চান কুইজ বাংলাদেশে, তাহলে একটা কাজ করুন, আপনাদের স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত দুজন কুইজারকে রেডি করে ফেলুন। দুইজন কুইজার নিয়ে একটি দল গড়ুন, তারপরে আপনাদের স্কুলের প্রধানের স্বাক্ষর সহ স্কুলের প্যাডে আবেদন পাঠিয়ে দিন আমাদের কাছে। আবেদনে থাকবে কুইজার দুইজনের নাম, টেলিফোন নাম্বার, তাদের অভিভাবকের সাথে যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বার। আমাদের কাছে এই আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ বাংলাদেশ, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে কুইজ বাংলাদেশ, সেখানেও আপনারা আপনাদের আবেদন পাঠাতে পারেন আমাদের কাছে, তারপর আমরাই যোগাযোগ করব আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী সপ্তাহে আমাদের বাংলাদেশ টেলিভিশনের পর্দায় কুইজ বাংলাদেশে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি কুইজিং।